জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গি যোগ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে, রোহিঙ্গা জঙ্গিরা ঢুকছে, অন্যান্য জঙ্গিরা ঢুকছে। রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পরিষ্কার চ্যালেঞ্জ দিলেন, আমার সঙ্গে জঙ্গি যোগ প্রমাণ করতে পারলেই একদিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি নাকি পদত্যাগ করে দেবেন। এরকম প্রতিশ্রুতি আমরা আগেও শুনেছি। আরো একজন প্রতিশ্রুতি দিয়েছিলেন, চারানার দুর্নীতি প্রমাণ করতে পারলে একেবারে ধর্মতলায় প্রকাশ্য মঞ্চে তিনি নাকি ফাঁসি নিয়ে নেবেন, তদন্ত করতে হবে না, চারানার দুর্নীতি ধরতে পারলেন। তারই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে ইডি 150 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার কোম্পানি, কি কোম্পানি, সেই কোম্পানিতে কি তৈরি হয় খায় না মাথায় দেয়, কিন্তু 150 কোটি টাকা সেই কোম্পানি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। PMLA তে সেই কোম্পানির মালিক জেলে যায়নি, চারানার বেশি দুর্নীতির প্রমাণ হয়ে গেছিল, ফাঁসি কাটেছে, ঝোলেনি। জঙ্গি যোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি সত্যি জঙ্গি যোগ আছে, যেটা প্রমাণ হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে একদিনের মধ্যে চলে যাবেন? কি কি রিপোর্ট উঠে এসছে এখন অব্দি শুধুমাত্র একটি ঘটনায়? তৃণমূলের সাংসদ আহমেদ হাসান ইমরান সম্পর্কে কে কি রিপোর্ট দিয়েছিল? বছর 10 আগেকার ঘটনা, এবং সেই ঘটনা এতদিনে আপনারাও ভুলে গেছেন, বাংলার মেইনস্ট্রিম মিডিয়াও ভুলে গেছে, কিন্তু আমি তো অনেক ঘটনাই ভুলতে দেব না এবং চেপে রাখতেও দেব না। তৃণমূল নেত্রীর জঙ্গি যোগ সত্যি কি ছিল? এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, রাজ্যের বিরোধী দলের নেতা বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন আমার সঙ্গে নাকি জঙ্গি যোগ আছে, প্রমাণ করতে পারলে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাব। ঠিক কি বললেন রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আগে সেটা শুনে নিন আপনারা। জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো, আমার সঙ্গে জঙ্গি যোগের কথা এরকম উল্টো পাল্টা কথা বলছে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও চিঠি এসছিল পিসিমণি, এই ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর থেকেও চিঠি এসছিল। শুধু এই ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর থেকে নয়, বাংলাদেশের গোয়েন্দা দপ্তরও আপনাকে সাবধান করেছিল, ভারত সরকারকে সাবধান করেছিল, মনে নেই? 2014 সালের কথা, আজ থেকে 10 বছর আগে, 10-11 বছর হয়ে গেল। তৃণমূল রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল আহমেদ হাসান ইমরান, তাকে করেও ছিল। 2014 থেকে 2020 6 বছর রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূলের নেতা আহমেদ হাসান ইমরান, এবং এই ইমরানের সঙ্গে একাধিক মৌলবাদী সংগঠনের যোগাযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিয়েছিল ভারতীয় দূতাবাস, ঢাকার ভারতীয় দূতাবাস, কেন্দ্রীয় সরকারকে জানাছিল, এবং কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য প্রশাসনকে জানানো হয়েছিল তৃণমূলের সাংসদ আহমেদ হাসান ইমরানকে নিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কথা শোনেননি। কে এই আহমেদ হাসান ইমরান? অভিযোগ ছিল স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, সিমি, যাদেরকে পরে নিষিদ্ধ করা হয়েছিল, এই সিমির তিনি নাকি প্রতিষ্ঠাতা সদস্য, এই আহমেদ হাসান ইমরান। এবং ইমরান রাজ্যসভায় নির্বাচিত হওয়ার ঠিক পরেই বাংলাদেশের ভারতীয় হাইকমিশন পঙ্কজ সারন নয়াদিল্লিকে একটি ডসিয়ার পাঠান। ডসিয়ার, ভারত সরকারকে সাবধান করা হচ্ছে ঢাকার ভারতীয় দূতাবাস থেকে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী, যাকে রাজ্যসভার সাংসদ করে একেবারে দেশের রাজনীতিতে ঢোকাচ্ছেন, সেই আহমেদ হাসান ইমরানকে নিয়ে সাবধান করা হয়েছিল। সেখানে বাংলাদেশের মাটিতে সক্রিয় ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে এই ইমরানের যোগাযোগের কথা ছিল।
কি ভাবছেন কোথা থেকে খুঁজে বার করলাম? 2014 সব বাংলার অধিকাংশ মিডিয়ায় খবর করেছিল, করতে বাধ্য হয়েছিল, কারণ এই খবরটা এতটাই বড় খবর ছিল। আনন্দবাজার পত্রিকায় বড় বড় করে হেডিং হয়েছিল, নজরে নজরে সংসদের মৌলবাদী চোখ, নবান্নেও এসেছে সতর্কবার্তা, প্রশাসন অনড়ি। মেনস্ট্রিম মিডিয়া তো খবর হয়েছিল, তারাও চেপে রাখতে পারেনি। তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে একাধিক মৌলবাদী জঙ্গি সংগঠনের যোগাযোগ নিয়ে রিপোর্ট দিয়েছিল ঢাকার ভারতীয় দূতাবাস। দূতাবাস থেকে পাঠানো এই রিপোর্টে ভারতে নিষিদ্ধ মৌলবাদী সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া বা সিমির সঙ্গে ইমরানের যোগসূত্রের কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয়েছিল, সাম্প্রতিক অতীতে কোনো সাংসদ সম্পর্কে এমন গুরুতর দেশ বিরোধী কাজ করার অভিযোগ আসেনি। চুরি, ডাকাতি, ফৌজদারি মামলা, অন্য সমস্ত অভিযুক্তরা এখন ভারতের সংসদে রয়েছে, লোকসভাতে এবং রাজ্যসভাতে। কিন্তু দেশ বিরোধী কাজকর্ম করার অভিযোগ, মৌলবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার অভিযোগ এই প্রথম এসেছিল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। সাবধান করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কথা শোনেননি। বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছিল, ভারতীয় বাংলাদেশ হাই কমিশন যে সমস্ত রিপোর্ট আসে সরকার তা সতর্কভাবে দেখে, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হয়। এবং নবান্নের কর্তাকে এই রিপোর্ট পাঠানো হয়েছিল। নবান্নের কর্তারা স্বীকার করেছিলেন বিষয়টি আমাদের নজরে রয়েছে। ঢাকা দূতাবাস এবং কেন্দ্রীয় সরকার এই নিয়ে বিস্তারিত রিপোর্ট জানিয়েছিল। আমাদের সরকারের শীর্ষমহল অবহিত, কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। 2014 থেকে 2020 এই আহমেদ হাসান ইমরানকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় সাংসদ করে রেখেছিলেন। এবং জানা গেছিল যে তৃণমূল সংসদের মৌলবাদী যোগাযোগ নিয়ে বেশ কয়েকটি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি পৃথকভাবে তদন্ত করেছিল। শুধুমাত্র সারদা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ জড়িত ছিল না, তিনি দেশ বিরোধী কাজকর্ম তদন্তের আওতায় এসেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন এরকম এক ব্যক্তিকে রাজ্যসভার সাংসদ করতে চাইছেন সেই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাঠিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কথা শোনেননি। উল্টে তার দল থেকে বলা হয়েছিল যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, কোনো গুরুত্ব কিছু নেই। কিন্তু এটা কেউ প্রশ্ন করেনি যে কেন একজন মুসলিম সাংসদ আহমেদ হাসান ইমরান, যাকে ওই সময় সাংবাদিক হিসেবে পরিচিত ছিল, কেউ চিনতই না, এরকম একজন অপরিচিত নেতাকে নিয়ে কেন কেন্দ্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপোর্ট দেবে। যে তৃণমূল নেতার নাম তখনও কেউ শোনেনি, এরকম একজন নেতাকে নিয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন রিপোর্ট দেবে? কেন ঢাকার ভারতীয় হাই কমিশন থেকে রিপোর্ট দেওয়া হবে? এই প্রশ্নগুলো কেউ তোলেনি। আহমেদ হাসান ইমরান কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে 1977 থেকে 1984 অব্দি আমি সিমির সদস্য ছিলাম, কিন্তু ওই সংগঠন তখন তো নিষিদ্ধ ছিল না, তারপরে নিষিদ্ধ করা হয়েছে। আমি যখন সিমির সদস্য ছিলাম তখন সিমি নিষিদ্ধ ছিল না। বিদেশ মন্ত্রক সূত্রে ঢাকাতে হাই কমিশন পরিষ্কার ভারত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জানিয়েছিল যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছিল এই আহমেদ হাসান ইমরানকে নিয়ে। 1970-71 সালে বাংলাদেশের শ্রীহট্ট অঞ্চল থেকে ভারতে আসেন এই তৃণমূল সাংসদ। প্রথম দিকে তিনি অসমের ধুবুরি এলাকায় থাকতেন, পরে জলপাইগুড়ির ধূপগুড়িতে চলে আসেন। 1975-76 সালে ইমরান এরাজ্যে ওয়েস্ট বেঙ্গল মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন করে। দ্রুত সেই সংগঠন বিস্তার লাভ করে। 1977 24 এপ্রিল দেশের বিভিন্ন মুসলিম সংগঠনগুলিকে নিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনেই জন্ম হয় স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমি। আহমেদ হাসান ইমরান সেই সম্মেলন থেকে সিমির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি নির্বাচিত হন। ভালো করে শুনুন আপনারা, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ছিলেন এই আহমেদ হাসান ইমরান। 3 বছর তিনি সিমির সভাপতি ছিলেন। তারপরে সিমি নিষিদ্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গে ইমরান কিন্তু সিমির প্রধান ছিলেন এবং সংগঠন এবং মুখ হিসাবে পরিচিত ছিলেন। বিদেশ মন্ত্রকের কাছে রিপোর্টে বলা হয়েছে 9/11 ঘটনার পর এদেশে জঙ্গি কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ আনার জন্য অন্যতম পদক্ষেপ হিসাবে এই সিমিকে নিষিদ্ধ করে কেন্দ্র সরকার। যে সিমির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরানের সরাসরি যোগাযোগ ছিল, তিনি ছিলেন সিমির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। বিদেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী কলকাতার পার্ক সার্কাস এলাকার 19 দরগা রোডের 2 কামরার ঘরে সিমির প্রথম অফিস শুরু করেন ইমরান। সেখান থেকেই 1981 সালে সিমির মাসিক মুখপাত্র কলম পত্রিকা শুরু হয়, যে কলম পত্রিকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে প্রচুর বিজ্ঞাপন পেত।
পরে যাদের সঙ্গে সারদার যোগসূত্র স্থাপন হয়, তদন্ত শুরু হয়, সেই কলম পত্রিকা 1994 সাল অবধি সেটা মাসিক সংস্করণ ছিল এবং মন্ত্রকের কাছে জমা পড়া রিপোর্টে বলা হয়েছে এই সময় সিমির সংগঠন সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছিলেন এই ইমরান। ইসলামী দুনিয়ায় তার গুরুত্ব বাড়তে থাকে। রিপোর্টে বলা হয় সিমির পাশাপাশি জেড্ডার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পূর্বাঞ্চলের অন্যতম কর্তা হিসেবে নিযুক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই নেতা ইমরান হাসান। এবং কেন এই জেড্ডার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কথা বলছি, যার পূর্বাঞ্চলের কর্তা ছিলেন এই ইমরান, সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ঢাকার মামুল আল আজম। কে এই মামুল আল আজম? মামুল আল আজম ছিলেন বাংলাদেশের মৌলবাদী জঙ্গি সংগঠন জামাতি ইসলামীর প্রতিষ্ঠাতা গোলাম আজমের ছেলে। অর্থাৎ জামাতি ইসলামের প্রতিষ্ঠাতার ছেলের সঙ্গে এই সিমির পশ্চিমবঙ্গের যে হেড, যার বিরুদ্ধে দেশের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছিল যে জঙ্গিদের সাথে যুক্ত এমন লোককে ভারতের রাজ্যসভায় পাঠাবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি, আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়েছিল। সব মিডিয়া খবর করেছিল। এবং শুধু তাই নয়, তারপর থেকেই দৈনিক পত্রিকা, এই কলম দৈনিক পত্রিকা হিসেবে কাজ শুরু করে, কলম পত্রিকা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অ্যাডও দেয়। মন্ত্রক সূত্রে আরো জানানো হয়েছিল যে ইমরানের সঙ্গে বহু ইসলামী স্বেচ্ছাসেবী সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং ইমরান বাংলাদেশের জামাতের যে মুখপাত্র, সেই নয়া দিগন্তের ভারত প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। জামাত ইসলামীর যে মুখপাত্র ছিল নয়া দিগন্ত, তার ভারতের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এই ইমরান, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রাজ্যসভায় পাঠিয়েছিলেন। এবং শেখ হাসিনার আমলে যে সমস্ত মৌলবাদী জঙ্গি নেতার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু হয়, যেমন এই গোলাম আজম, মতিহার রহমান নিজামী, দিলবার হোসেন সাইদি, আল মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, যাদেরকে শেখ হাসিনা জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জেলে পাঠিয়েছিলেন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা আহমেদ হাসান ইমরানের। এই পূর্ণাঙ্গ রিপোর্ট ঢাকার ভারতীয় হাই কমিশন পাঠিয়েছিল ভারত সরকারের কাছে, ভারতের গোয়েন্দা সংস্থা পাঠিয়েছিল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কথা না শুনে একজন মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এই আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভায় সাংসদ করে পাঠিয়েছিলেন। এবং তৃণমূল ঘনিষ্ঠ এমন মৌলবাদীদের সঙ্গে যুক্ত থাকা এমন একজনকে ভারতের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোন রকমেই চায়নি যে সেই লোকটা ভারতের রাজ্যসভায় যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই আহমেদ হাসান ইমরানকে ভারতের রাজ্যসভায় পাঠিয়েছিলেন। ভাবতে পারছেন কোন কোন লোক রাজ্যসভার সদস্য হয়ে বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়? জঙ্গিযোগ প্রমাণ করাটা খুব একটা শক্তও নয়, কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা যতক্ষণ না তদন্ত করে রিপোর্ট দিচ্ছে, আমাদের দেশের আদালত, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত যতক্ষণ না এই সমস্ত তদন্তের উপর নির্ভর করে কারোর সঙ্গে জঙ্গিযোগ প্রমাণ করছে, ততদিন প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, প্রমাণ করতে পারলেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবো। কিন্তু যেটা সবার চোখের সামনে অলরেডি প্রমাণ হয়ে আছে, সেটা মানুষের সামনেও আজকে আমরা দেখিয়ে দিলাম। একদিনের মধ্যে কেউ মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবে নাকি? তার পরিবারের অবশ্য কারোর 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও ফাঁসি কাটে ঝোলানোর প্রতিশ্রুতি রাখেনি। অতএব আমরাও আশা করছি না যে জঙ্গিযোগ প্রমাণ হলেও কেউ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে চলে যাবে। কি বলবেন আপনারা? শিবির প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ হাসান ইমরানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা, যার সঙ্গে মৌলবাদী সংগঠনগুলোর যোগাযোগ ছিল এমন রিপোর্ট দিয়েছিল ভারত সরকারের গোয়েন্দা দপ্তর, তাকে রাজ্যসভার সাংসদ করে 6 বছর রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে ভুলে গেলেও আমরা তো বলেছি কোনো ঘটনা চেপে রাখতে দেব না।